আজকে আমরা পড়ব অযৌন জননের বিভিন্ন পদ্ধতিগুলো সম্পর্কে। আগের দিন জনন সম্পর্কে আমরা কিছুটা পড়েছি। সেখানে কি পড়েছি, জনন কাকে বলে, সেখানে আমরা পড়েছিলাম যে জৈবনিক প্রক্রিয়ার মাধ্যমে জীব নিজ দেহাংশের সাহায্যে নিজ সত্তা বিশিষ্ট এবং আকৃতি বিশিষ্ট অপত্যের জন্ম দেয় এবং অপত্যের মধ্যে নিজ অস্তিত্ব বজায় রাখে, বা বলা যায় যে নিজের প্রজাতির অস্তিত্ব পৃথিবীতে বজায় রাখে, তাকে জনন বলে। জনন দু প্রকার পড়েছিলাম, অযৌন জনন এবং যৌন জনন। অযৌন জনন এবং যৌন জননের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা তাহলে দেখে নেব যে এই অযৌন জনন এবং যৌন জননের পার্থক্যগুলো কি কি। তোমাদের নিশ্চয়ই অযৌন জনন এবং যৌন জননের যে বৈশিষ্ট্যগুলো পড়িয়েছিলাম সেগুলো পড়া হয়ে গেছে। তাহলে আমার সঙ্গে সঙ্গে তোমরাও একবার মনে করার চেষ্টা করো, দেখো যে মনে করতে পারো কিনা, যে অযৌন জনন এবং যৌন জননের পার্থক্যগুলো নিজেরা বলতে পারো কিনা সেটা একবার দেখে নাও। অযৌন জনন এবং যৌন জননের পার্থক্য। প্রথমে যে বিষয়ের ভিত্তিতে আমরা পার্থক্যটা করব সেটা হচ্ছে জনিত্রী জীবের সংখ্যা। অযৌন জনন এবং যৌন জননে জনিত্রী জীবের সংখ্যার ভিত্তিতে কি পার্থক্য আছে না, অযৌন জননে জনিত্রী জীবের সংখ্যা একটি মাত্র জনিত্রী জীবের প্রয়োজন হয়, যেখানে যৌন জননে দুটি জনিত্রী জীবের প্রয়োজন হয়। দুটি লিঙ্গগতভাবে আলাদা জীব, মানে অর্থাৎ একটি স্ত্রী জীব এবং একটি পুরুষ জীব, অর্থাৎ দুটো জনিত্রী জীবের প্রয়োজন হয় যৌন জননের ক্ষেত্রে। গ্যামেট উৎপাদন। অযৌন জননে গ্যামেট উৎপন্ন হয় না। আমরা দেখেছি যে কোষ বিভাজনের মাধ্যমেই অযৌন জনন সম্পন্ন হয়ে থাকে, অর্থাৎ গ্যামেট উৎপাদন হয় না। অপরদিকে যৌন জননের একক কিন্তু গ্যামেট, অর্থাৎ দুটি গ্যামেটের নিষেকের ফলে, মিলনের ফলে জাইগোট উৎপন্ন হয়, যার থেকে কিনা অপত্য উৎপন্ন হয়। অর্থাৎ যৌন জননে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট, এই দু ধরনের গ্যামেট উৎপন্ন হয়ে থাকে। মাইটোসিস এবং মিওসিসের উপর নির্ভরতা। অযৌন জনন মাইটোসিসের উপর নির্ভরশীল, কারণ অযৌন জননে কেবলমাত্র মাইটোসিস কোষ বিভাজন ঘটে, তাই তো? কারণ সেখানে আমরা দেখেছি যে একটি মাত্র জনিত্রী জীব থেকে অপত্য জীব তৈরি হয় এবং সেই জনিত্রী জীবের কোষ, সেটা কোষ বিভাজনের মাধ্যমে অপত্য জীবের সৃষ্টি করে। অর্থাৎ সেখানে কিন্তু একেবারে হুবহু জনিত্রী জীবের মতনই অপত্য জীব সৃষ্টি হয়। সুতরাং মাইটোসিস কোষ বিভাজনই অযৌন জননের ক্ষেত্রে ঘটে থাকে। আর যৌন জননে কিন্তু মাইটোসিস এবং মিওসিস দুটোই ঘটে থাকে। কিভাবে, কোন কোন জায়গায় দুটো ঘটে? গ্যামেট উৎপাদনের সময় মিওসিস ঘটে। আমরা দেখেছি দুটো জনিত্রী জীব এবং সেই দুটো জনিত্রী জীবের থেকে গ্যামেট উৎপন্ন হচ্ছে, পুরুষ জীবের থেকে পুং গ্যামেট এবং স্ত্রী জীবের থেকে স্ত্রী গ্যামেট। এখানে দেখা যাচ্ছে যে জীবের জনিত্রী জীবের ক্রোমোজোম সংখ্যা তার গ্যামেটের মধ্যে অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ উৎপন্ন হয় মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। তাহলে এখানে গ্যামেট উৎপাদনের সময় মিওসিস ঘটছে। এবার এই যে দুটো গ্যামেট উৎপন্ন হলো, পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট, সেই দুটো যে মিলিত হলো, যেটাকে আমরা নিষেক বলছি, নিষেকের ফলে যে কোষটি উৎপন্ন হলো সেটা হচ্ছে জাইগোট। বহুকোষী জীবের ক্ষেত্রে কি হয়, এই জাইগোটটা কিন্তু এবার বারবার করে বিভাজিত হয়ে অপত্য কোষের সৃষ্টি করে। তাহলে জাইগোট থেকে যখন এককোষী জাইগোট থেকে যখন বহুকোষী অপত্য সৃষ্টি হচ্ছে, তখন কিন্তু মাইটোসিস কোষ বিভাজন ঘটছে। তাহলে দেখতে পাচ্ছি অযৌন জনন, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অযৌন জনন যেখানে কেবল মাইটোসিস কোষ বিভাজনের উপরে নির্ভরশীল, সেখানে যৌন জননের ক্ষেত্রে কিন্তু মিওসিস এবং মাইটোসিস দুটোই ঘটে থাকছে। এরপরের যে বিষয়ের ভিত্তিতে আমরা পার্থক্য পড়বো সেটা হচ্ছে অপত্যজনুর প্রকৃতি। অযৌন জননে যেহেতু মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অপত্য সৃষ্টি হয়, সেই জন্য এখানে অপত্য জীব জিনগতভাবে জনিত্রী জীবের অনুরূপ হয়, অর্থাৎ একেবারে জনিত্রী জীবের মতন, হুবহু জনিত্রী জীবের মতন হয়, এবং সেই জন্য কিন্তু এখানে অভিব্যক্তি সাধারণভাবে দেখতে পাওয়া যায় না। অপরদিকে যৌন জননে অপত্য জীব জিনগতভাবে জনিত্রী জীব অপেক্ষা ভিন্ন প্রকৃতির হয়। কেন? তার প্রথম কারণ হচ্ছে যে এখানে যখন মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে গ্যামেট উৎপাদন হচ্ছে, তখন মিওসিসে ক্রসিং ওভারের জন্য ক্রোম্যাটিডের মধ্যে বা ডিএনএ এর অংশ বিনিময় ঘটছে, এবং যার ফলে সেখানে কিন্তু বৈশিষ্ট্যের আদান প্রদান ঘটছে, অর্থাৎ নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হচ্ছে। এই কারণে তারা পার্থক্য আলাদা হচ্ছে, জনিত্রী জীব থেকে ভিন্ন প্রকৃতির হচ্ছে জিনগতভাবে।
এছাড়াও জনিত্রী জীবের সংখ্যা যেহেতু দুটি, সেই জন্য অর্ধেক ক্রোমোজোম, অপত্য জীবের অর্ধেক ক্রোমোজোম পিতার থেকে আসছে এবং অর্ধেক ক্রোমোজোম মাতার থেকে আসছে। সেই জন্য পিতা বা মাতা কারুর একজনের মতো হুবহু বৈশিষ্ট্য যুক্ত কিন্তু অপত্য জীব হচ্ছে না, তার মধ্যে দুটি জনিত্রী জীবের বৈশিষ্ট্যই তার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। সেই জন্য অপত্য জীব কিন্তু জিনগতভাবে জনিত্রী জীব অপেক্ষা ভিন্ন হয়ে থাকে। তাহলে এটা আমরা পড়লাম অযৌন জনন এবং যৌন জননের পার্থক্য। তাহলে আজকে যেহেতু আমরা অযৌন জননের পদ্ধতিগুলো সম্পর্কে পড়বো, সেই জন্য আগে একবার দেখে নিই যে অযৌন জনন কাকে বলে। তাহলে যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন ছাড়াই, আমরা দেখলাম যে অযৌন জননে গ্যামেট উৎপাদন হয় না, তাহলে যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন ছাড়াই জনিত্রী জীবের দেহকোষ বিভাজিত হয়ে অথবা রেণু তৈরির মাধ্যমে অপত্য জীব সৃষ্টি হয় তাকে অযৌন জনন বলে। এবার আমরা অযৌন জননের পদ্ধতিগুলো দেখে নিই। অযৌন জননের পদ্ধতিগুলো হলো বিভাজন, কোরকোদ্গম, খণ্ডীভবন, রেণু উৎপাদন, পুনরুৎপাদন এবং অঙ্গজ জনন। এর মধ্যে এই অঙ্গজ জননটা মূলত উদ্ভিদ দেহে দেখতে পাওয়া যায় এবং এই অঙ্গজ জননটা আমরা পরের ক্লাসে পড়ব। তাহলে আজকের ক্লাসে আমরা বাকি যে 5টি অযৌন জননের পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলো সম্পর্কে আমরা আজকের ক্লাসে পড়ব। তাহলে প্রথমে আমরা পড়ব বিভাজন। বিভাজন মানে আমরা এখানে কিন্তু কোষ বিভাজনকেই বলছি। তাহলে দেখো যে কোষ বিভাজন, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে প্রাণীটাকে দেখতে পাচ্ছি, এটা একটা এককোষী প্রাণী, এটা অ্যামিবা। আমরা এককোষী প্রাণী বলতে আমাদের প্রথমেই মাথায় আসে অ্যামিবা। অ্যামিবা একটা খুব কমন এক্সাম্পল। এখানে দেখো অ্যামিবার আমরা ছবিটা দেখিয়েছি, মাইক্রোস্কোপিক ছবি দেখিয়েছি। অ্যামিবার ক্ষেত্রে কি হয়, অ্যামিবা যেহেতু এককোষী জীব, তার ক্ষেত্রে কি হয় দেখো, অ্যামিবার ক্ষেত্রে কি হয় দেখো, একটা কোষ রয়েছে, তার মধ্যে নিউক্লিয়াস রয়েছে। এবারে কোষটা বিভাজিত হচ্ছে, মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হচ্ছে, কারণ আমরা পড়েছি যে অযৌন জননে মাইটোসিস কোষ বিভাজন হয়। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের সময় এটা কি হচ্ছে, প্রথমে নিউক্লিয়াসটা বিভাজিত হচ্ছে। নিউক্লিয়াস বিভাজিত হওয়ার পরে কি হচ্ছে, কোষটা লম্বাটে হয়ে যাচ্ছে এবং এরকম ভাবে দুটো নিউক্লিয়াসে এরকম ভাবে থাকছে এবং আলটিমেটলি দুটো অপত্য কোষ তৈরি হচ্ছে। তাহলে এটা ছিল আর এই দুটো তৈরি হলো অপত্য কোষ। এখন এককোষী প্রাণীর ক্ষেত্রে যেহেতু এই কোষ মানেই পুরো প্রাণীটা এবং এখানে যে দুটো কোষ তৈরি হলো তার মানে দুটো প্রাণী তৈরি হলো, তার মানে এককোষী প্রাণীর ক্ষেত্রে, এককোষী প্রাণীর ক্ষেত্রে বা এককোষী জীবের ক্ষেত্রে কোষ বিভাজন মানেই কিন্তু তার বংশ বিস্তার। কোষ বিভাজন মানেই তার বংশ বিস্তার বা প্রজনন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এককোষী জীবের ক্ষেত্রে সেক্ষেত্রে বিভাজনের মাধ্যমেই কিন্তু তারা বংশ বিস্তার করে থাকে। কিন্তু যদি বহুকোষী জীব হয়, বহুকোষী জীবের ক্ষেত্রে কিন্তু কোষ বিভাজনের মাধ্যমে শুধুমাত্র সেই জীবের কোষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, নতুন জীব উৎপন্ন হচ্ছে না। তাহলে আমরা দেখছি যে এই বিভাজন পদ্ধতিটা মূলত এককোষী জীবের জনন পদ্ধতি। তাহলে আমরা এখানে আমরা উদাহরণগুলো একটুখানি দেখে নিই। দেখো অ্যামিবার ক্ষেত্রে যে বিভাজন ঘটছে সেটা হচ্ছে দ্বিবিভাজন বা বাইনারি ফিশন।
দ্বিবিভাজন মানে একটা কোষ বিভাজিত হয়ে দুটো অপত্য জীবের তৈরি করছে। একটি জীব বিভাজনের মাধ্যমে দুটি অপত্য জীব তৈরি করছে, তখন সেটাকে আমরা বলছি দ্বিবিভাজন। অ্যামিবার ক্ষেত্রে এই দ্বিবিভাজন পদ্ধতি দেখতে পাওয়া যায়। এবার আমরা যদি একটা ভিডিও দেখে নিই, একটা অ্যানিমেশনে দেখে নিই যে এই অ্যামিবার বিভাজনটা কিভাবে হচ্ছে। দেখো যে কিভাবে অ্যামিবার বিভাজনটা হচ্ছে। দেখতে পাচ্ছ, দেখো নিউক্লিয়াসটা বিভাজিত হচ্ছে প্রথমে, এবং তারপরে সাইটোপ্লাজমটাও বিভাজিত হচ্ছে। এবং তারপরে একটা জনিত্রী জীব ছিল, সেখান থেকে দুটো অ্যামিবা তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছ? তাহলে এটা আমরা দেখে নিলাম যে কিভাবে অ্যামিবা কোষ বিভাজন হয়ে থাকে। দ্বিবিভাজন ছাড়াও বহু বিভাজন পদ্ধতিতেও জীব বংশবিস্তার করে থাকে, এককোষী জীব। অবশ্যই বহু বিভাজনের ক্ষেত্রে কি হয় দেখো, এখানে একটা কোষ রয়েছে, এর কোষের নিউক্লিয়াসটা এখানে যেমন একবার বিভাজিত হয়েছিল, এখানে কোষের নিউক্লিয়াসটা বারবার করে বিভাজিত হয়ে অনেকগুলি নিউক্লিয়াস তৈরি করে, এবং সেই নিউক্লিয়াসগুলো প্রত্যেকটা আলাদা আলাদা সাইটোপ্লাজম দিয়ে, প্রত্যেকটা নিউক্লিয়াসকে ঘিরে কিছুটা করে সাইটোপ্লাজম থাকে। এবং যেটা হয় সেটা হচ্ছে যে এর ক্ষেত্রে কিন্তু যেখানে বহু বিভাজন হয়, এর বাইরের দিকে কিন্তু একটা প্রাচীর তৈরি হয়, একটা পুরু প্রাচীর তৈরি হয়, যেটাকে সিস্ট বলা হচ্ছে। এখানে সেই প্রাচীরটা রয়েছে এবং সাইটোপ্লাজমগুলো এখানে এরকম ভাবে থাকছে, এবং তারপরে এটা এই বাইরের যে প্রাচীরটা রয়েছে সেগুলো গিয়ে, সেটা ফেটে গিয়ে তাহলে এগুলো প্রত্যেকটা কিন্তু অপত্য জীব। তাহলে একটা জনিত্রী জীব থেকে কোষ বিভাজনের মাধ্যমে অনেকগুলো অপত্য জীব তৈরি হলো। যেহেতু এটাও কিন্তু এককোষী জীবের ক্ষেত্রেই হচ্ছে, এটাও যেমন এককোষী জীবের ক্ষেত্রে হচ্ছে, এটা এককোষী জীবের ক্ষেত্রে হচ্ছে, দুটোই এককোষী জীবের ক্ষেত্রে হয়েছে। এবং এক্ষেত্রে দ্বিবিভাজন হয়েছে, এক্ষেত্রে বহু বিভাজন দেখতে পাচ্ছি। এই বহু বিভাজনটা কোথায় দেখতে পাওয়া যায়? বহু বিভাজনটা অ্যামিবার ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়। অ্যামিবা যখন প্রতিকূল পরিবেশে থাকে তখন অ্যামিবার ক্ষেত্রে এরকম একটা বাইরে সিস্ট তৈরি হয়, এবং তারপর তার কোষটা বিভাজিত হয়ে এরকম বহুবার বিভাজিত হয়ে তৈরি করে থাকে, এরকম জিনিস তৈরি করে সিস্ট তৈরি করে থাকে। এবং যখন পরিবেশ অনুকূল হয় তখন সেই সিস্টের প্রাচীরটা ভেঙে গিয়ে অপত্য জীবগুলো বেরিয়ে যায়। তাহলে অ্যামিবার ক্ষেত্রেও কিন্তু প্রতিকূল পরিবেশে এই বহু বিভাজন হয়ে থাকে। তবে আমরা যে উদাহরণটা তোমাদের সিলেবাসে আছে সেটা হচ্ছে প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়ামের ক্ষেত্রে আমরা বহু বিভাজন দেখতে পাই। প্লাজমোডিয়ামও একটা আদ্য প্রাণী, এবং এই আদ্য প্রাণীটা মূলত ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। তোমরা পড়েছো প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, এরা ম্যালেরিয়া রোগ তৈরি করে। এবং এরাও কিন্তু দেখো এইভাবে একটা কোষ ছিল, নিউক্লিয়াস ছিল, নিউক্লিয়াসটা বিভাজিত হয়েছে এবং তাকে ঘিরে সাইটোপ্লাজম তৈরি হয়েছে, এবং সেখান থেকে যখন তারপরে এই সিস্ট ওয়ালটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে এই কোষগুলো, ডটার সেল যেগুলো অপত্য কোষ রয়েছে বা অপত্য জীব এক্ষেত্রে বলতে পারি, সেগুলো বাইরে বেরিয়ে এসছে। এখানেও এটা কিন্তু আমাদের দেহের ভেতরে ঘটে থাকে। যখন মশার থেকে প্লাজমোডিয়াম আমাদের দেহে প্রবেশ করে এবং তারপরে আমাদের দেহের মূলত যকৃতের কোষে তারা এইভাবে বংশ বিস্তার করে থাকে। আমরা একবার দেখে নিই একটা অ্যানিমেশন যে কিভাবে এটা হয়। দেখো, এগুলো যেগুলো যাচ্ছে সেগুলোকে স্পোরোজয়েট বলে, যেগুলো বেরোচ্ছে, মশা কামড়ালো, মশার থেকে এই স্পোরোজয়েটটা এলো, যকৃত, এটা হচ্ছে যকৃতের কোষ। এখানে দেখো এটা বড় হয়ে যাচ্ছে, এখানে নিউক্লিয়াসটা বিভাজিত হলো, তার গায়ে সাইটোপ্লাজম হলো, তারপর বাইরে থেকে বেরিয়ে চলে এলো এইভাবে। তাহলে প্লাজমোডিয়ামের ক্ষেত্রে বহু বিভাজন এইভাবে ঘটে থাকে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কোরোকোদগম বা বাডিং।
হাইড্রা আমরা তো দেখলাম যে বিভাজন পদ্ধতিতে এককোষী জীবেরাই বংশ বিস্তার করে থাকে। বিভাজন পদ্ধতিতে কিন্তু বহুকোষী জীবেরা বংশ বিস্তার করতে পারে না, কারণ কোষ বিভাজনের জন্য তাদের অপত্যের সংখ্যা বাড়ে না। সেই জন্য বিভাজন পদ্ধতিতে শুধুমাত্র এককোষী জীবেরাই জনন সম্পন্ন করে থাকে। এখানে আমরা দেখব যে হাইড্রা কিন্তু কোরকোদ্গম বা বাডিং এর মাধ্যমে বংশ বিস্তার করে থাকে। বাডিংটা কি জিনিস বা কোরকোদ্গমটা কি জিনিস, এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে হাইড্রা দেখানো হয়েছে। এটা হচ্ছে হাইড্রা। হাইড্রার এখানে যে ওপেনিং রয়েছে, মাউথ ওপেনিং, তাকে ঘিরে এগুলো টেন্টাকলস রয়েছে, কোর্শিকা রয়েছে। এখানে দেখো তার দেহের একটা নির্দিষ্ট জায়গা থেকে একটা উপবৃদ্ধি বেরিয়েছে, দেখতে পাচ্ছ। এটাকেই বলা হচ্ছে বাড বা কোরক। এই বাড বা কোরকটা দেখো, তারপর আরেকটু বৃদ্ধি পেয়েছে, সেখানে আবার কোর্শিকা তৈরি হয়েছে। তারপর একটা নির্দিষ্ট সময় পরে এইখান থেকে, অর্থাৎ এটা জনিত্রী কোষ, জনিত্রী জীব থেকে এই অপত্য জীবটা আলাদা হয়ে যাচ্ছে এবং সেটা একটা নতুন হাইড্রা সৃষ্টি করছে। যেই হাইড্রাটা নতুন হাইড্রা সৃষ্টি, অর্থাৎ এই জনিত্রী জীব থেকে এই অপত্য জীবের সৃষ্টি হলো। এই পদ্ধতিটাকে আমরা বলছি কোরকোদ্গম। যেহেতু এখানে কোরক বা বাড তৈরির মাধ্যমে হচ্ছে, সেই জন্য এই অযৌন জনন পদ্ধতিটার নাম কোরকোদ্গম বা বাডিং। এখানেও দেখো যে এই কোরকটা তৈরি হয়েছে, সেই কোরকটা কিন্তু এই জায়গাকার কোষটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে তৈরি করেছে। এখানে কিন্তু কোনো মিওসিস হয়নি। যেহেতু মাইটোসিস কোষ বিভাজনের ফলেই কোরকটা তৈরি হয়েছে এবং বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, সেক্ষেত্রে সেই জন্যই কিন্তু এটাকেও আমরা অযৌন জনন বলছি। এবং এক্ষেত্রে কিন্তু এই যে নতুন যে হাইড্রাটা তৈরি হয়েছে, সেই হাইড্রাটা কিন্তু জিনগতভাবে একেবারেই আকার আকৃতি বৈশিষ্ট্যগতভাবে একেবারেই এই জনিত্রী হাইড্রার মতনই হয়েছে। এখানে দেখো আমরা একটা ছবি দেখছি, এটা ফটোগ্রাফস একটা হাইড্রার, যেখানে দেখো এই যে এটা হচ্ছে জনিত্রী জীবটা এবং তাতে দেখো দুটো কোরক বা বার্ড তৈরি হয়েছে। হাইড্রার কিভাবে কোরকোদ্গম হয় একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখিনি। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জনিত্রী জীব। এবার এই জনিত্রী জীবের মধ্যে দেখো বার্ড ফর্মেশন হচ্ছে, দেখতে পাচ্ছ, বার্ড তৈরি হলো। এটা একটা অন্য অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছে, এই দেখো বার্ডটা তৈরি হলো, বড় হলো। এবার এখানে এই যে ওপেনিং, যেটা একটাই মাত্র যে ছিদ্র থাকে, সেই ছিদ্রটা তৈরি হলো। তারপর তার চারপাশে সেটাকে ঘিরে এই টেন্টাকলস বা কোর্শিকাগুলো তৈরি হলো এবং তারপরে একটা সময় পরে এটা এখান থেকে দেখো জনিত্রী জীব থেকে অপত্য জীবটা ডিট্যাচড হয়ে গেল, আলাদা হয়ে গিয়ে সেটা আবার একটা নতুন হাইড্রা সৃষ্টি করলো। তাহলে এইভাবে হাইড্রাতে কোরকোদ্গমের মাধ্যমে বংশবিস্তার হয়ে থাকে। কোরকোদ্গমের মাধ্যমে শুধুমাত্র যে হাইড্রাতে জনন সম্পন্ন হয় তা নয়, এককোষী প্রাণীদের ক্ষেত্রেও, এককোষী জীবের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক সময় কোরকোদ্গম দেখে থাকি। যেমন ইস্ট তোমরা সবাই জানো, আমাদের পাউরুটি করতে, বেকিং করতে ইস্টের প্রয়োজন হয়। তাহলে এই ইস্ট হচ্ছে একটা এককোষী ছত্রাক। এই ইস্টের ক্ষেত্রেও কিন্তু কোরকোদ্গম হয়ে থাকে। ইস্টের ক্ষেত্রে যেভাবে হয় সেটা হলো, দেখো এটা ধরো আমরা একটা ইস্টের ছবি আঁকলাম। এই ইস্টের থেকে, এই ইস্টের, এটা তাহলে জনিত্রী কোষ বা জনিত্রী জীব। এই ইস্টের একদিকে একটা এরকম উপবৃদ্ধি তৈরি হয়, এর মাঝখানে কিন্তু নিউক্লিয়াস রয়েছে। এবার এই নিউক্লিয়াসটা, এই উপবৃদ্ধিটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এটা জনিত্রী জীব। এইটাকে বলা হচ্ছে, এই যে উপবৃদ্ধি হলো, এটাকেই বলা হচ্ছে কিন্তু কোরক। এটাকেই বলা হচ্ছে কোরক বা বার্ড। এবার এর নিউক্লিয়াসটা বিভাজিত হচ্ছে, বিভাজিত হয়ে এখানে যাচ্ছে কোরকের মধ্যে এবং আলটিমেটলি এই কোরকটা
জনিত্রী থেকে আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জনিত্রী, জীব, এখানে কিন্তু জনিত্রী জীব কিন্তু রয়েছে। দেখো বিভাজনের সঙ্গে তফাৎটা দেখো, এখানে কিন্তু জনিত্রী জীব রয়েছে, তার সঙ্গে তৈরি হচ্ছে অপত্য জীব। বিভাজনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম জনিত্রী জীবটা কিন্তু আর থাকছিল না, একটা জনিত্রী জীব সেটাই বিভাজিত হয়ে দুটো অপত্য জীবের সৃষ্টি করছিল। এখানে কিন্তু জনিত্রী জীবটা রয়েছে, তার সঙ্গে আর একটা অপত্য জীব তৈরি হয়েছে। এবার এটা কি হয়, এক্ষেত্রে ইস্টের ক্ষেত্রে কি হয়, দেখো জনিত্রী জীব থেকে যে অপত্য জীব সেটা এই জনিত্রী জীবের থেকে আলাদা হয়ে যেতে পারে, বা জনিত্রী জীব তার থেকে বার্ডিং হয়ে এখানে অপত্য জীবটা রয়ে গেল, এটা এখান থেকে আলাদা হলো না, এর থেকে আবার বার্ডিং হয়ে ধরো এখানে আর একটা অপত্য তৈরি হলো, এর থেকে ধরো বার্ডিং হয়ে এরকম অপত্য তৈরি হলো। তাহলে এইভাবে একটা জনিত্রী জীব থেকে আলাদা না হয়ে গিয়ে এইভাবে কিন্তু থাকতে পারে, যার ফলে এরকম শৃঙ্খলাকারে হতে পারে। এটা কিন্তু ইস্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কোরকোদ্গম বা বার্ডিং এর মাধ্যমে এভাবে কিন্তু অযৌন জনন সম্পন্ন হয়ে থাকে। এটা হচ্ছে ইস্টের ইলেকট্রন মাইক্রোস্কোপিক ছবি, পিকচার। সেখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এটা হচ্ছে ইস্টের থেকে যে ইস্টের এটা হচ্ছে জনিত্রী জীব, জনিত্রী জীব থেকে যে বার্ডিং হয়েছে সেটা দেখতে পাচ্ছ। এবার আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখে নিই যে ইস্টের থেকে কিভাবে কোরকোদ্গম হয়। দেখো কোরক উৎপন্ন হচ্ছে, দেখতে পেলে? এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা এবার বিভাজিত হচ্ছে, দেখো বার্ড তৈরি হলো বা কোরক তৈরি হলো, নিউক্লিয়াসটা বিভাজিত হচ্ছে, বিভাজিত হয়ে এই কোরকের মধ্যে প্রবেশ করছে, এবং তারপর দেখো সেটা জনিত্রী কোষ থেকে আলাদা হয়ে গেল, আলাদা হয়ে অপত্য কোষ তৈরি করবে, দেখতে পেলে? এইবার তোমাদের আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাবো। এখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব ইস্ট, এবং এগুলো কিন্তু সত্যিকারের, মানে এটা মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা এই ছবিটা দেখছি, এটা কিন্তু মাইক্রোস্কোপিক ভিউ। এবং এখানে আমরা দেখব যে কিভাবে ইস্টটা বার্ডিং বা কোরকোদ্গমের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে। এটা খুব ইন্টারেস্টিং, এটা তোমরা ভালো করে দেখো। এই অনেকগুলো ইস্ট কোষ রয়েছে, সবকটাই কিন্তু কোরকোদ্গমের মাধ্যমে বংশ বিস্তার করবে, সেটা তোমাদের একটা কোনো দিকে লক্ষ্য রাখো। আমি বলবো তোমরা এই জায়গাটাতে, এই যে এখানে দেখতে পাচ্ছ 4টে ইস্ট রয়েছে, এই জায়গাটাতে লক্ষ্য করো যে কিভাবে, লক্ষ্য করো। দেখো, দেখছো কিরকম ভাবে বার্ডিং হচ্ছে এবং সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেটা দেখতে পাচ্ছ। কিভাবে সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে দেখতে পাচ্ছ। দেখো কত হয়ে গেছে। এবার দেখো একটা কোষকে দেখাচ্ছে বড় করে, এই দেখো বার্ডিং হলে, এটা কিন্তু অ্যানিমেশন নয়, এটা কিন্তু সত্যিকারের। দেখো এটা থেকে আবার বার্ডিং হচ্ছে। কোরকোদ্গমের পরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে খণ্ডীভবন। খণ্ডীভবন মানে যখন কোনো পরিণত জীব তার দেহটাকে ছোট ছোট টুকরোতে ভেঙে ফেলে এবং প্রত্যেকটা খণ্ড থেকে আরেকটা নতুন জীবের সৃষ্টি হয়, তখন তাকে আমরা খণ্ডীভবন বলি। এই খণ্ডীভবন পদ্ধতিটা আমরা স্পাইরোগাইডার ক্ষেত্রে দেখতে পাই। এটা হচ্ছে স্পাইরোগাইডার ফিলামেন্টগুলো, যে সূত্রাকার দেহ সেটা। এখানে দেখো আমরা কতগুলো স্পাইরোগাইডার কোষ দেখতে পাচ্ছি। কোষগুলোর মধ্যে স্পাইরালি অ্যারেঞ্জড ক্লোরোপ্লাস্ট রয়েছে, সর্পিলাকারে
ক্লোরোপ্লাস্টগুলো রয়েছে, সেই জন্যই এটার নাম স্পাইরোগাইরা। এই যে এখানে আমরা দেখিয়েছি যে এটা হচ্ছে একটা ফিলামেন্ট, সূত্রাকার দেহ। সেই সূত্রাকার দেহটা দেখো ভাগ হয়ে গেছে। এটার যদি আমরা ছবি এঁকে দেখাই তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো এটা হচ্ছে একটা স্পাইরোগাইরা ফিলামেন্ট আঁকলাম, সূত্রাকার দেহ। এর মধ্যে স্পাইরালি অ্যারেঞ্জ ক্লোরোপ্লাস্ট দেখতে পাচ্ছি। এবারে এটাকে আমরা 3টে টুকরোতে ভাঙলাম। ধরো এখান থেকে ভাঙলাম আর এখান থেকে ভাঙলাম। তাহলে এখান থেকে আমরা এইটাকে কেটে দিলাম, কাঁচি দিয়ে কেটে দিলাম এই জায়গাতে। তাহলে 3টে টুকরো তৈরি হলো। কি কি? এটা 1 নম্বর টুকরো। আমি একটু পরপর না এঁকে একটু আলাদা আলাদা লেয়ারে আঁকছি। এটা একটা টুকরো আর এটা হলো 3 নম্বর টুকরোটা, দেখতে পাচ্ছ? তাহলে এটা হচ্ছে 1 নম্বর টুকরো, এটা 2 নম্বর টুকরো, এটা 3 নম্বর টুকরো। এই 3টে টুকরোতে ভেঙেছি। এটা 1 নম্বর টুকরো, এটা 2 নম্বর টুকরো, এটা 3 নম্বর টুকরো। তাহলে দেখা যাবে যে এই যে 3টে টুকরো হয়েছে, দেখা যাবে যে এই টুকরোটা পুরো ফিলামেন্টটা তৈরি করেছে। এই টুকরোটাও, আমি আর পুরো কোষ এঁকে দেখাচ্ছি না, এই ফিলামেন্টটা তৈরি করেছে। এই টুকরোটা এই ফিলামেন্টটা তৈরি করছে। তাহলে আমরা এই স্পাইরোগাইরাটাকে 3টে টুকরোতে ভেঙেছিলাম, সেই প্রত্যেকটা টুকরো থেকে একটা করে ফিলামেন্ট তৈরি হয়ে গেছে। তাহলে এটাকে আমরা বলছি খণ্ডী ভবন। এই ধরনের অযৌন জননটাকে আমরা বলছি খণ্ডী ভবন, যেখানে জীবদেহটা কতগুলো খণ্ডে বিভক্ত হয় এবং প্রত্যেকটা খণ্ড থেকে পুরো জীবটা উৎপন্ন হয়, সেটাকে আমরা বলছি খণ্ডী ভবন। তাহলে এটা আমরা স্পাইরোগাইরার ক্ষেত্রে দেখতে পাই। এরপরে আমরা দেখছি, দেখো, পুনরুৎপাদন। এখানে যে জীবের ছবিটা আমরা দেখছি সেটা হচ্ছে প্ল্যানেরিয়া বা চ্যাপ্টাগ্রিম। এই প্ল্যানেরিয়াটাও দেখো ঠিক স্পাইরোগাইরার ক্ষেত্রে আমরা যেমন দেখলাম যে এটাকে 3টে টুকরোতে ভেঙে গেছে এবং প্রত্যেকটা টুকরো থেকে একটা পূর্ণাঙ্গ জীবের সৃষ্টি হয়েছে। এটাকে তোমাদের সিলেবাসে বলা হয়েছে পুনরুৎপাদন। যদিও পুনরুৎপাদন বা রিজেনারেশন বলতে কিন্তু আমরা সাধারণভাবে অঙ্গের পুনরুৎপাদন বা অর্গান রিজেনারেশন বুঝি। মানে কোনো জীবের কোনো একটা অঙ্গ যদি নষ্ট হয়ে যায় তাহলে আবার সেই অঙ্গটার উৎপাদন হওয়াটাকে বা নতুন করে সেই অঙ্গটা তৈরি হওয়াকে পুনরুৎপাদন বলা হয়। যেমন তোমরা দেখেছো যে টিকটিকি অনেক সময় লেজ খসে যায় এবং লেজ খসে যাওয়ার পর টিকটিকি কিন্তু তার নতুন লেজ তৈরি করে। তার মানে ওর লেজটা খসে গেছিল, সেখানে নতুন লেজ উৎপন্ন হলো। তাহলে এটাকে আমরা সাধারণভাবে পুনরুৎপাদন বা রিজেনারেশন বলে থাকি। রিজেনারেশনটা কোনো জনন পদ্ধতি হিসেবে সাধারণভাবে বলা হয় না, এটাকেও ফ্র্যাগমেন্টেশনই বলা হয়। দেখতে পাচ্ছ যে স্পাইরোগাইরার সঙ্গে কিন্তু এর বিন্দুমাত্র কোনো ডিফারেন্স নেই। এখানেও 3টে টুকরো ভাগ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা টুকরো থেকে পুরো জীবদেহটা তৈরি হচ্ছে। কিন্তু তোমাদের সিলেবাসে প্ল্যানেরিয়ার জনন পদ্ধতি হিসেবে পুনরুৎপাদন বলা আছে এবং সেই জন্য তোমরা এটা পুনরুৎপাদন হিসেবেই পড়বে, কারণ পরীক্ষাতে কিন্তু কোশ্চেন সেভাবেই আসে যে প্ল্যানেরিয়ার জনন পদ্ধতি লেখো, সেক্ষেত্রে তোমাদের পুনরুৎপাদনটাই লিখতে হবে। কিন্তু এটাও অ্যাকচুয়ালি কিন্তু এটাও ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডী ভবন। আর এই যে পদ্ধতিতে পূর্ণাঙ্গ জীবটা তৈরি হচ্ছে সেটাকে আমরা রিজেনারেশন বা পুনরুৎপাদন বলে থাকি। তাহলে আমরা একটুখানি দেখে নিই যে প্ল্যানেরিয়াকে যদি আমরা মাঝখান থেকে কেটে দিই তাহলে সেটা কিভাবে নতুন আবার পুনরুৎপাদিত হয়ে নতুন দুটো প্ল্যানেরিয়া তৈরি করে। দেখো এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখো একটা প্ল্যানেরিয়াকে দুটো টুকরো করে দেওয়া হয়েছে। দেখো
দেখতে পাচ্ছ? এটা দেখো, এটা মাথার দিকটা আর এটা লেজের দিকটা, দুটো টুকরো করে দেওয়া হচ্ছে, দুটোই কিন্তু চলতে পারছে, দেখতে পাচ্ছ? এবার দেখো, আমরা পুরোটা দেখতে অনেকটা সময় লাগবে। এটা লেজের দিকটা, লেজের দিকটা দেখো আস্তে আস্তে লেজের দিকে একটুখানি 2 দিন বাদে যেখানটা কাটা হয়েছিল সেই কাটা জায়গায় কিন্তু একটু গ্রোথ হয়েছে। এই দেখো, গ্রোথটা আরো বেড়েছে, দেখতে পাচ্ছ? এটা 4 দিন বাদে, 4 দিন বাদে দেখো সামনেটা লেজের দিকটা কিন্তু এটা লেখা রয়েছে, এবং দেখতে পাচ্ছ মাথার কাছটা একটুখানি এসছে। এই দেখো, লেজের দিকটা পুরো মাথাটা তৈরি হয়ে গেছে, লেজের দিক থেকে দেখো পুরো মাথাটা তৈরি হয়ে গেছে, দেখতে পারছো? এই দেখো, একদম পুরো প্ল্যানেরিয়াটা তৈরি হয়ে গেছে। তাহলে কাটা হয়েছিল, এটা লেজের দিক ছিল, লেজের দিক থেকে মাথাটা তৈরি হয়ে গেছে। আমরা মাথার দিকটা দেখছি, দেখো মাথা রয়েছে, লেজের দিকটা কাটা। এবার দেখো এটা কি হয়, এখানে দেখো এখনো কাটাই রয়েছে। দেখো লেজের দিকে কিন্তু একটুখানি লেজটা যেখানটা কাটা ছিল সেই জায়গাটা কিন্তু গ্রোথ হতে শুরু করেছে। 3 দিন বাদে এ দেখো লেজ হয়েছে, আরো কিছুদিন বাদে 7 দিন বাদে দেখো পুরো লেজটা তৈরি হয়ে গেছে, লেজের অংশটা তৈরি হয়ে গেছে। তাহলে এটা মাথার দিক ছিল, সেখান থেকেও পুরোটা তৈরি হয়ে গেছে। এ দেখো, তাহলে দুটো টুকরোতে কাটা হয়েছিল, দুটো টুকরো থেকে দুটো প্ল্যানেরিয়া তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ? খুব ইন্টারেস্টিং। তাহলে স্পাইরোগাইরা, প্ল্যানেরিয়া এরা কিন্তু খণ্ডীভবন বা পুনরুৎপাদনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে থাকে। তাহলে এদের জনন পদ্ধতি কিভাবে জনন সম্পন্ন করে বললে আমরা খণ্ডীভবন বা পুনরুৎপাদন বলবো। এরা ছাড়াও কিছু প্রাণী কিন্তু আছে বা কিছু জীব আছে যারা কিন্তু পুনরুৎপাদনের মাধ্যমে, মানে তুমি যদি সেই প্রাণীটা কোনোভাবে প্রাকৃতিক আঘাতে হোক বা আমরা যদি তাদেরকে কতগুলো খণ্ডে পরিণত হয় বিভিন্ন অ্যাক্সিডেন্টাল কারণে, তাহলে সেখান থেকে নতুন উদ্ভিদটা তৈরি হয়, কিন্তু সেটা তারা নিজেদের জনন প্রক্রিয়া হিসেবে নিজে থেকে ব্যবহার করে না। তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা অযৌন পদ্ধতি বলবো না। যেমন ধরো হাইড্রা কে যদি আমরা মাঝখান থেকে কেটে দিই তাহলে প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু আবার নতুন হাইড্রা তৈরি হবে, কিন্তু স্বাভাবিক অবস্থায় কিন্তু হাইড্রা এইরকম জনন পদ্ধতিতে জনন সম্পন্ন করে থাকে না, তারা মূলত কোরকোদ্গমের মাধ্যমে জনন সম্পন্ন করে থাকে। কাজেই এই হাইড্রার জনন পদ্ধতি বললে কিন্তু আমাদের কোরকোদ্গমই বলতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা খণ্ডীভবন বা পুনরুৎপাদন বলবো না। এরপর যেটা আসবে সেটা হচ্ছে রেণু উৎপাদন। রেণু তৈরির মাধ্যমে বা স্পোর তৈরির মাধ্যমেও কিন্তু জীব অযৌন জনন সম্পন্ন করে থাকে। ছত্রাক, এখানে আমরা দেখতে পাচ্ছি রাইজোপাসের এগুলো হচ্ছে হাইফি। এই হাইফি গুলোর মধ্যে থেকে যেগুলো লম্বা লম্বা উঠছে সেগুলোকে বলা হয় স্পোরেঞ্জিওফোর বা রেণুস্থলীধর। তার মাথায় দেখো রেণুস্থলী তৈরি হয়েছে বা স্পোরেঞ্জিয়াম তৈরি হয়েছে। সেই স্পোরেঞ্জিয়ামের মধ্যে স্পোর তৈরি হয় এবং এই স্পোরগুলো যখন এই পরিণত হয় তখন এই স্পোরেঞ্জিয়ামটা ফেটে গিয়ে এখান থেকে রেণুগুলো বেরিয়ে যায় এবং এই রেণুগুলো অঙ্কুরিত হয়ে আবার নতুন ছত্রাকের তৈরি করে, নতুন মাইসেলিয়াম, নতুন হাইফি তৈরি করে। মসের ক্ষেত্রে আমরা দেখতে পাই, মসের ক্ষেত্রে এইটা হচ্ছে রেণুদার উদ্ভিদ। এই রেণুদার উদ্ভিদের মাথায় দেখো এই যে এইটা হচ্ছে ক্যাপসুল তৈরি হয়েছে বা যেটার মধ্যে রেণু উৎপন্ন হয়। এইখানে দেখো, এখানে আমরা ছবি দেখিয়েছি, ফটোগ্রাফস। এইগুলো হচ্ছে এই যে স্পোরোফাইট বলে দেওয়া আছে, মাথার মধ্যে দেখো থলির মতন যে অংশ সেটা হচ্ছে তোমার স্পোরেঞ্জিয়াম। এই স্পোরেঞ্জিয়ামের মধ্যে স্পোর তৈরি হচ্ছে এবং সেগুলো যখন পরিণত হচ্ছে তখন এই স্পোরেঞ্জিয়ামটা বা ক্যাপসুলটা ফেটে যাচ্ছে, স্পোরগুলো বাইরে বেরিয়ে আসছে এবং স্পোরগুলো অঙ্কুরিত হয়ে নতুন উদ্ভিদ তৈরি করছে। সেটা কিভাবে করছে সেটা আমরা যখন যৌনক্রম পড়বো তখন আরো ভালো করে পড়বো। এটা তোমরা দেখতে পাচ্ছ ফার্ন আমরা সবাই দেখেছি, এটা ফার্ন আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখো ফার্নের পাতার নিচে এরকম ভাবে দেখেছো তো যে এরকম টিপের মতন এরকম গুড়ি 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 হয়ে থাকে, সেটাকে আমরা কাছ থেকে দেখলে এরকম দেখতে পাই। এর মধ্যে হাত দিলে আমাদের হাতে গুঁড়ো গুঁড়ো লেগে যায়, এইগুলোকে বলা হয় সোরাস। এই সোরাস মানে হচ্ছে অনেকগুলো স্পোরেঞ্জিয়াম, অনেকগুলো রেণুস্থলী এই সোরাসের মধ্যে রয়েছে। যেই রেণুস্থলীগুলোর মধ্যে রেণু উৎপন্ন হচ্ছে এবং তারপর সেই রেণুগুলো হাওয়াতে উড়ে গিয়ে পড়ছে এবং সেই রেণুগুলো
অনুকূল পরিবেশে ঠিক মতন যদি জল এবং ঠিক মতন যদি সমস্ত পরিবেশ যদি অনুকূল থাকে, তাহলে সেই স্পোরগুলো বা রেণুগুলো অঙ্কুরিত হয়ে নতুন উদ্ভিদ তৈরি করছে। তাহলে এই ফার্নের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম ফাঙ্গাস মানে ছত্রাক, মস, ফার্ন এগুলোর ক্ষেত্রে রেণু উৎপাদনের মাধ্যমে এরা অযৌন জনন সম্পন্ন করে থাকে। তাহলে অযৌন জননের এই পাঁচটা পদ্ধতি সম্পর্কে আমরা পড়লাম: বিভাজন, কোরকোদ্গম, খণ্ডীভবন, পুনরুৎপাদন এবং রেণু উৎপাদন। এই অযৌন জননের এই পাঁচটা পদ্ধতি সম্পর্কে পড়লাম, যেখানে বিভাজনটা আবার দু রকমের ছিল, দ্বিবিভাজন এবং বহুবিভাজন। দ্বিবিভাজন অ্যামিবার ক্ষেত্রে দেখেছিলাম, বহুবিভাজন প্লাজমোডিয়ামের ক্ষেত্রে দেখেছিলাম। কোরকোদ্গম বহুকোষী এবং এককোষী দুটো জীবের ক্ষেত্রেই দেখেছি। বহুকোষী জীব হাইড্রার ক্ষেত্রে কোরকোদ্গম পদ্ধতি দেখেছি এবং এককোষী জীব ইস্টের ক্ষেত্রে আমরা কোরকোদ্গম পদ্ধতি দেখেছি। খণ্ডীভবন দেখেছি স্পাইরোগাইডার ক্ষেত্রে, এবং সেটা আমরা প্ল্যানেরিয়াও বলতে পারি, বা প্ল্যানেরিয়াটাকে আমরা পুনরুৎপাদন পদ্ধতিতে তোমাদের সিলেবাসে আছে, কাজে পুনরুৎপাদনের মধ্যে পড়বো প্ল্যানেরিয়া। আর রেণু উৎপাদন ছত্রাক, মস এবং ফার্নের ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা রেণু উৎপাদনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে থাকে। তাহলে অযৌন জননের বিভিন্ন পদ্ধতিগুলো সম্পর্কে আজকে আমরা পড়লাম। এর পরের ক্লাসে আমরা পড়ব অঙ্গজ জনন সম্পর্কে।